আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন। আমি শাহিন স্যার আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের ক্লাসে। আমরা আজকে সাধারণ জ্ঞানের ২১তম ক্লাস করব। ইতিমধ্যে আমরা ২০টি ক্লাসে ৭০০টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান করেছি এবং আজকে আমরা ৭০১ থেকে ৭৩৫ পর্যন্ত পরবর্তী ৩৫টি প্রশ্ন ইনশাআল্লাহ সমাধান করব। তো আপনারা নিশ্চয়ই বরাবরের মতো সবাই যুক্ত হয়েছেন, যুক্ত হবেন এবং পড়াশোনা করছেন। আ এটাই বিশ্বাস করি। তো দেরি না করে আজকের ক্লাস শুরু করব। আমরা আজকের ক্লাসটি একেবারে ঝটপট গুরুত্বপূর্ণ ৩৫টি প্রশ্ন পড়ে শেষ করব। অনেকে সালাম দিয়েছেন এবং জানতে চেয়েছেন আমি কেমন আছি। ওয়ালাইকুম আসসালাম। আহ আ আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ৭০১। প্রথম প্রশ্নটি কমনওয়েলথ গেমস থেকে নিয়েছি আমি। খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আমরা এর আগের ক্লাসে আমরা বাংলাদেশী ক্রিকেট সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনেছিলাম। আর আজকে আমরা আ সামগ্রিক আজকেও একটা টপিক থেকে আমি একাধিক প্রশ্ন রেখেছি। সেটা একটু পরেই আমরা জানতে পারবো কোন টপিক থেকে। তাহলে একটু শুরু করেন আপনারা সবাই, হ্যাঁ? যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর, পর? কোন বিশ্বের সবচেয়ে বড় যে ইভেন্টগুলো সেগুলো আপনাকে জানতে হবে যে আ কত বছর পর, পর কোন খেলা হয়? আম আচ্ছা, বাহিরে বৃষ্টি হচ্ছে, কুলসুম আক্তার বলছেন। তাহলে তো খুবই ভালো। বৃষ্টি হলে ভালো লাগতো। বৃষ্টি আসলে কার ভালো লাগে? বৃষ্টি কিন্তু সবার ভালো লাগে না। আবার বৃষ্টি সবার জন্য সবসময় সুখকরও না, তাই না? তো যাই হোক আমরা বৃষ্টির দিকে না যাই, আমরা কমনওয়েলথ গেমসে ফিরে আসি। দেখেন কমনওয়েলথ দুঃখিত। কমনওয়েলথ গেমস, বিশ্বকাপ মানে ফুটবল, ক্রিকেট বিশ্বকাপ, আ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তারপরে হচ্ছে এই যে অলিম্পিক গেমস, হ্যাঁ? এগুলো কত বছর পর, পর হয়? এগুলো একটা বেসিক প্রশ্ন। কত সালে শুরু হয়েছিল এই খেলাগুলো? প্রত্যেকটাই। কত সালে ১ম হয়েছিল? চ্যাম্পিয়ন কে হয়েছিল? আবার সাম্প্রতিকের মধ্যে পড়বেন যে পরবর্তী মানে বিশ্বকাপ ফুটবল কত সালে হবে? ক্রিকেট কত সালে হবে? কোথায় হবে? এগুলো, হ্যাঁ? তো কমনওয়েলথ গেমস দেখেন এটি আসলে ৪ বছর পর, পর অনুষ্ঠিত হয়। তো কমনওয়েলথ গেমসে খেলে কারা? কেউ কি জানেন? আহ কমনওয়েলথ গেমস খেলে কারা? এটা কি জানেন? কমনওয়েলথ গেমস খেলে হচ্ছে কমনওয়েলথের শুধু সদস্যরাই কমনওয়েলথ গেমস খেলে। কমনওয়েলথের সদস্য কারা? এর আগের একটা ক্লাসে আমি বলেছি যে একসময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা স্বাধীন হয়েছে। যেমন বাংলাদেশ, যেমন ভারত, যেমন পাকিস্তান, যেমন মিশর, এরকম বিশ্বের অনেকগুলো দেশ যারা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল এবং পরবর্তীতে স্বাধীনতা লাভ করেছে, তাদের কমন একটি সংগঠন যেটা ব্রিটেনের মার্লবোরো হাউস সদর দপ্তর, এই সংগঠনের নাম হচ্ছে কমনওয়েলথ। তো ব্রিটিশ কমনওয়েলথ ছাড়াও রাশিয়ান একটা কমনওয়েলথ ছিল, সেটা এখন আর নাই। তো কমনওয়েলথ বলতে আমরা এই ব্রিটিশ কলোনিকেই বুঝি। তো এই কমনওয়েলথের সদস্যরা কমনওয়েলথ গেমস খেলে এবং প্রতি ৪ বছর পর, পর এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। ১ম এই খেলাটি হয়েছিল, কমনওয়েলথ গেমসের ১ম আসর বসেছিল ১৯৩০ সালে। ঠিক আছে? তাহলে আমরা জেনে নিলাম এই প্রশ্নটা ৪ বছর পর, পর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। পরের প্রশ্নে যাব। নিম্নের স্থানসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়? আমরা ৪ টি ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল আ ই মানে সংস্থা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কোঅপারেশন, বিমস্টেকের পূর্ণরূপ। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আ অ আ ইসলামিক কনফারেন্স। তারপরে হচ্ছে ডি8 ডেভেলপিং এইড। আবার আসিয়ান, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো এই ৪ টি সংগঠনের মধ্যে বাংলাদেশ আসলে কোনটির সদস্য নয়? একের গ ১৯৩০ কমনওয়েলথভুক্ত। আচ্ছা, আপনারা এখনো এখানে পৌঁছাতে পারেননি।
উম, আমি বলে দিই, দেখেন বাংলাদেশ বিমস্টেকের সদস্য এবং বিমস্টেকের সদর দপ্তর কিন্তু বাংলাদেশের ঢাকাতেই, ঠিক আছে। বাংলাদেশ ওআইসিরও সদস্য, বাংলাদেশ ডি8 এরও সদস্য, কিন্তু বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের সংগঠন হচ্ছে আসিয়ান, হ্যাঁ। মিয়ানমার থেকে শুরু করে মিয়ানমার, ইন্দোনেশিয়াও, যে আমরা একটা সূত্র মনে রাখি এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এখানে যে 10টি দেশের নাম আছে সেটা হচ্ছে আসিয়ানের সদস্য। তার মানে মিয়ানমার হচ্ছে, কি বলে, মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশ থেকে, পরে মিয়ানমার থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশ, ওই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তো ওই অঞ্চলের সংগঠন হচ্ছে আসিয়ান, বাংলাদেশ এর সদস্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে সাথে আমি আপনাদের সাজেস্ট করব যে যে সংগঠনগুলো আসছে, আপনি আপনার প্রশ্নে ধরেন যে এই তিনটি তো আমাদের সঠিক উত্তর নয়, তাই না? তারপরেও আপনি যখন এটা খাতায় নোট করবেন, নোট নিশ্চয়ই করছেন, নোট করার সময় এই প্রত্যেকটা সংগঠনের পূর্ণ রূপ এবং পারলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সদস্য কতজন বা কারা, এগুলো একটু করে বিস্তারিত লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এই প্রশ্নে ওই ওই তথ্য আপনার লাগবে না, বাট অন্য প্রশ্নে লাগবে। যেমন ডি8 এর সদস্য নিচে কারা, বা ডি8 এর পূর্ণরূপ কি, অথবা ওআইসির পূর্ণরূপ কি, ওআইসির সদর দপ্তর কোথায়, এইভাবে সংগঠনগুলো সম্পর্কে ছোট ছোট পরিচিতি লিখে রাখলে আপনার মনে রাখতে সহজ হবে। পরের প্রশ্নে যাব আমরা। কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে? শিশুদের নিয়ে কাজ করে এরকম একটি সংগঠন বিশ্বে, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেটা, সেটা আসলে কোনটা? সেটা কি ইউনেস্কো, সেটা কি ডাব্লিউএইচও, এফএও, নাকি ইউনিসেফ? ইউনেস্কো এর পূর্ণরূপ জানেন তো, তাই না? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাই না? তারপরে ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, আর ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। চিলড্রেন্স ফান্ড, চিলড্রেন্স মানে কি? শিশু, চিলড্রেন মানে শিশু। তার মানে জাতিসংঘের একটি সংগঠন যার নাম হচ্ছে ইউনিসেফ, এটি শিশুদের নিয়ে কাজ করে, শিশুদের মানোন্নয়ন, শিশুদের মনের বিকাশ ইত্যাদি ইত্যাদি নিয়ে, শিশু বিষয়ক বিষয়গুলো নিয়ে তারা কাজ করে। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে, ঠিক আছে? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। অনেক সময় দুটি সংগঠনের সদর দপ্তর ভুল হয়, ইউনেস্কো আর ইউনিসেফ, এই দুইটার সদর দপ্তর ভুল হয়। ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে, প্যারিস। প্যারিস কোথায়? ফ্রান্স। আর ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে নিউ নিউ ইয়র্ক, ঠিক আছে? তাহলে মনে রাখবেন এটি। পরের প্রশ্নে যাব আমরা। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিদের কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং অনেক সময় এই প্রশ্নের উত্তর ভুল হয়, বুঝছেন? আহ জাতিসংঘভুক্ত, আমরা খেয়াল করব, এইটা হচ্ছে আমাদের প্রশ্নের কিওয়ার্ড। এখানে জাতিসংঘ না থেকে যদি থাকতো যদি থাকতো কমনওয়েলথ ভুক্ত, কমনওয়েলথ ভুক্ত, তাহলে কিন্তু অ্যান্সার আলাদা হতো। একটু খেয়াল করি, জাতিসংঘের সদস্য যারা আছে, এই সদস্য দেশগুলোর মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যে কূটনীতিক যায়, রাষ্ট্রদূত যায়, সহজ ভাষায় বলে রাষ্ট্রদূত যায়, তাদের কি বলা হয়? তাদের বলা হয় গ গ গ। আচ্ছা, গ অ্যান্সার দিয়েছেন, অ্যাম্বাসেডর, রাইট। তাদের বলা হয় অ্যাম্বাসেডর। তাহলে হাই কমিশনার কাদের বলা হয়? হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশসমূহের কূটনীতিকদের বলা হয় হাই কমিশনার। একটু ভালো করে বুঝে নিই, এই প্রশ্নটা ভুল হয়। একটু খেয়াল করি, জাতিসংঘ সদস্য বাংলাদেশ, জাতিসংঘের সদস্য ভারত, জাতিসংঘের সদস্য পাকিস্তান, জাতিসংঘের সদস্য আরো অনেক দেশ আছে, জাতিসংঘ সদস্য যুক্তরাজ্য। এবার একটু চিন্তা করেন তো, আপনি কখনো নিউজে এরকম শুনেছেন যে ভারতের অ্যাম্বাসেডর বাংলাদেশে এসেছে, বাংলাদেশের অ্যাম্বাসেডর ভারতে গিয়েছে, ব্রিটেনের অ্যাম্বাসেডর বাংলাদেশে এসেছে, ভারতে এসেছে, এরকম শুনেছেন কখনো? মানে ভারত থেকে, ব্রিটেন থেকে
বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত যখন এক দেশ থেকে অন্য দেশে যায়, মানে এদের মধ্যেই যারা কমনওয়েলথভুক্ত এদের মধ্যে যখন এক্সচেঞ্জ হয়, তখন কি শব্দটা এরকম কখনো শুনেছেন যে ভারতের অ্যাম্বাসেডর বাংলাদেশে এসেছে? শুনেন নাই, শুনেছেন ভারতের হাই কমিশনার। আমাদের দেশে বিভিন্ন জায়গায় ভারতীয় হাই কমিশনের অফিস আছে, আমাদের বাংলাদেশ হাই কমিশন অফিস আছে ভারতে, পাকিস্তানে। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরাও তো জাতিসংঘের সদস্য, তাহলে আমরা এদেরকে অ্যাম্বাসেডর বলছি না কেন, কেন হাই কমিশনার বলছি? কারণ জাতিসংঘ সদস্য হওয়ার পরেও তাদের আরো একটা বড় পরিচয়, তারা কমনওয়েলথের সদস্য। সো ভালো করে মাথায় রাখবেন, একটা দেশ জাতিসংঘেরও সদস্য, কমনওয়েলথেরও সদস্য, তাহলে অবশ্যই ওই দেশের কূটনীতিকদের বলা হবে হাই কমিশনার। যদি কোনো দেশ কমনওয়েলথের সদস্য হয় তাহলে অবশ্যই সে দেশের কূটনীতিককে বলা হবে হাই কমিশনার। এইবার বাংলাদেশের রাষ্ট্রদূত যখন আমেরিকায় যাবে তখন কিন্তু হাই কমিশনার আর বলা হবে না, তখন বলা হবে অ্যাম্বাসেডর। তার মানে আমরা বুঝে নিলাম যে জাতিসংঘভুক্ত সদস্য যারা কি বলে কমনওয়েলথের সদস্য নয়, জাতিসংঘের সদস্য শুধু কিন্তু কমনওয়েলথের সদস্য নয়, এমন দেশে কমনওয়েলথভুক্ত হোক আর জাতিসংঘভুক্ত হোক, এই দেশের প্রতিনিধি যদি শুধু জাতিসংঘের সদস্য এই দেশে যায় তাহলে তাকে বলা হবে হাই কমিশনার, কি বলে অ্যাম্বাসেডর। আর দুটাই কমনওয়েলথের সদস্য, দুই দেশই কমনওয়েলথের সদস্য, এদের দুজনেরকে বলা হবে হাই কমিশনার। আশা করি বোঝাতে পেরেছি অ্যাম্বাসেডর আর হাই কমিশনারের ব্যাপারটা। দুইজনের মান, র্যাঙ্ক, পদবি, মর্যাদা একই, শুধু অ্যাড্রেস করার নাম আলাদা। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন, মানে ওইটা ছিল কমনওয়েলথ টু কমনওয়েলথ হাই কমিশনার, আর জাতিসংঘ টু জাতিসংঘ, জাতিসংঘ টু কমনওয়েলথ অ্যাম্বাসেডর। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে? পৃথিবীর একমাত্র শহর যেটিকে আহ, প্রধান কিতাবি ধর্ম, কিতাবি ধর্ম বলতে আমরা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম, ইসলাম ধর্মকে বুঝি। তো এই তিনটি প্রধান ধর্মের জন্যই পবিত্রতম স্থান পৃথিবীর একটি শহর, সেটি হচ্ছে জেরুজালেম। জেরুজালেম হচ্ছে যে মুসা আলাইহিস সালামের জন্য ইহুদিদের কাছে পবিত্র, জেরুজালেম হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জন্য খ্রিস্টানদের কাছে পবিত্র, এবং মুসলমানদের কাছে পবিত্র বাইতুল মুকাদ্দাস মসজিদের অবস্থানের কারণে। যে বাইতুল মুকাদ্দাস ছিল ইসলামের প্রথম কিবলা। আপনারা কি জানেন একসময় আমরা, মানে ইসলাম যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে আসলো পৃথিবীতে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে তিনি এই যে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করতেন। ওটাই আমাদের কিবলা ছিল, প্রথম কিবলা। এরপরে তিনি এক সময় নামাজ আদায় করছেন এবং নামাজের মধ্যেই আয়াত নাজিল হয় কিবলা পরিবর্তনের জন্য, কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, এবং আমাদের প্রিয় নবী তখন নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেছিলেন। এই ঘটনা কি আপনারা জানেন? তো এই হচ্ছে জেরুজালেম, মানে তিন ধর্মের কাছেই পবিত্র হওয়ার সংক্ষিপ্ত কারণ বললাম আমি। মনে রাখবেন জেরুজালেম তিন ধর্মের কাছেই অত্যন্ত পবিত্রতম স্থান, এই জন্য এই জায়গা দখল করাকে নিয়ে পৃথিবীতে এই তিন ধর্মের মানুষের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। পরের প্রশ্ন, বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? তীর্থস্থান এটি বলতে আমরা কি বুঝি এটি একটু বোঝা উচিত। তীর্থস্থান মানে যেখানে গমন করলে পুণ্য লাভ হয়। বিভিন্ন ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক ধর্মের আলাদা আলাদা তীর্থস্থান আছে। যেমন ইসলাম ধর্মের তীর্থস্থান যেখানে গমন করলে, যেখানে ভ্রমণ করলে, যেটা দর্শন করলে সওয়াব হয় বলে আমরা বিশ্বাস করি, ইসলাম ধর্মাবলম্বী, সেটা হচ্ছে মক্কা, মদিনা, এই জায়গাগুলোতে যেখানে আমাদের প্রিয় নবী অবস্থান করেছেন, বসবাস করেছেন, দিন প্রচার করেছেন। আবার হিন্দু ধর্মের তীর্থস্থান আছে গয়া, কাশী। হ্যাঁ, আবার এভাবে প্রত্যেকটা ধর্মেরই আসলে তীর্থস্থান আছে। তো বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান জায়গাটার নাম হচ্ছে তক্ষশিলা। এটা কোথায় অবস্থিত ছিল? প্রশ্ন এটাই। উত্তর হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে। পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই তক্ষশিলা অবস্থিত, যা বৌদ্ধ ধর্মের অত্যন্ত পবিত্রতম
একটি স্থান, মনে রাখবেন, ঠিক আছে? পাকিস্তানের পাঞ্জাব শহরে বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান তক্ষশিলা অবস্থিত। আর ভারতের অমৃতসরে শিখদের স্বর্ণ মন্দির অবস্থিত। পরেরটাতে যাই। পঞ্চম ড্রাগন, দ্য ফিফথ ড্রাগন দেশ বলা হয় কোন দেশকে? পাঁচটা ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে? ড্রাগন তো চিনেন, ড্রাগন মানে ড্রাগন ফল নয়, কিন্তু ড্রাগন এক ধরনের কাল্পনিক প্রাণী। বিশেষ করে চীন, জাপান, থাইল্যান্ড এই অঞ্চলে ড্রাগন বলে একটা প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে একসময় ছিল বলে তারা বিশ্বাস করে, যার মুখ দিয়ে আগুন বের হয়, ফু দিলে আগুন বের হয়, এই টাইপের। আপনারা নিশ্চয়ই সেই কাল্পনিক ড্রাগন দেখেছেন, তারা বিভিন্ন উৎসবে এই ড্রাগন তৈরি করে। তো যাই হোক, এখন এই ড্রাগন আসলে সিংহ যেমন শক্তির প্রতীক, ড্রাগনও কিন্তু শক্তিরই একটা প্রতীক। তো দূরপ্রাচ্যের একটি দেশ যাকে কেয়া বলছেন যে তাইওয়ান, মুক্তা বলছেন জাপান, তাইওয়ান অনেকেই অ্যান্সার দিচ্ছেন, জাপানও অনেকে অ্যান্সার দিচ্ছেন, বাট অ্যান্সার হবে চীন। পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় চীনকে, ঠিক আছে? আর ফোর টাইগার্স বলা হয় এই যে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, এই চারটাকে বলা হয় ফোর এশিয়ান টাইগার্স। ভালো করে মাথায় রাখবেন, ভুল করবেন না। ফোর এশিয়ান টাইগার্স বা এশিয়ান মিরাকল বলা হয় তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, তারপরে সিঙ্গাপুর, হংকং, এই চারটাকে। এর বাইরে চীনকে এসে ওই যে চারটা থাকলো না, চারটার পরে এ হচ্ছে 5 নাম্বার হচ্ছে, এই জন্য একে হচ্ছে পঞ্চম ড্রাগন বলা হয়। এবং এটার কারণ হচ্ছে অর্থনৈতিক দ্রুত উন্নতি বা প্রবৃদ্ধি। অর্থনৈতিক দ্রুত প্রবৃদ্ধির কারণে চীনকে বলা হয় পঞ্চম ড্রাগনের দেশ। আর চীন ছাড়া অন্য চারটি, যেমন চীনেরই দুটি অংশ, একটা হচ্ছে তাইওয়ান, একটি হচ্ছে হংকং, এরাও কিন্তু চীনেরই অংশ, এরা কিন্তু স্বাধীন নয়। তাহলে তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর আর দক্ষিণ কোরিয়া, এই চারটাকে বলা হয় ফোর এশিয়ান টাইগার্স। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা, দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় কোথায়? দেখেন, আমরা 1857 সালে সিপাহী বিপ্লবের কথা জেনেছি, শুনেছি। 1857 সালে সিপাহী বিপ্লবকে বলা হয় এদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। যোগ্য নেতৃত্বের অভাবে সে বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে যে বিপ্লব শুরু হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, শুরু হওয়ার পরে তারা বিদ্রোহ শুরু করেছিল, এবং ওই সময়ে যিনি জীবিত ছিলেন মোগল সম্রাট, তিনি শুধু নামেই মোগল সম্রাট ছিলেন, তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তো বংশ পরম্পরায় তিনি টিকে ছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহ তার নাম। তো দ্বিতীয় বাহাদুর শাহকে যারা বিদ্রোহ করলো, তারা দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা নির্বাচন করলো। তিনি কিন্তু জানেন না যে আমাকে নেতা নির্বাচন করা হচ্ছে, পরে তার কাছে খবর পৌঁছানো হয়েছিল। তো বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল যে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে আমরা নেতা নির্বাচন করি এবং বিদ্রোহ করে ব্রিটিশকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমরা আবারও মুঘলদের অধীনে আমাদের দেশ পরিচালিত করবো। আমাদের দেশ মানে পুরো ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এখন যেটা। তো এই বিদ্রোহ, তিনি তো আসলে বৃদ্ধ, দ্বিতীয় বাহাদুর শাহ অত্যন্ত বৃদ্ধ মানুষ, বেডে শুয়ে থাকেন, তিনি চলাফেরা করতে পারেন না। সো তার পক্ষে যুদ্ধের অ্যাকচুয়াল নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না। কিন্তু তাকে যেহেতু নেতা মানা হয়েছে, তাই এই বিদ্রোহ যখন ব্যর্থ হয়, তখন এই দ্বিতীয় বাহাদুর শাহকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে ব্রিটিশ সরকার, এবং তাকে রেঙ্গুনে, মিয়ানমারের ইয়াঙ্গুন বা রেঙ্গুন এ শহরে নির্বাসন করে, এবং সেখানেই তিনি মারা যান। আর সেখানেই তার সমাধি বা কবর অবস্থিত। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? আপনাকে জানেন, মুঘল বংশে শুধুমাত্র সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যেই সিংহাসন দখলকে কেন্দ্র করে ব্যাপক যুদ্ধ হয়েছিল, ভাতৃযুদ্ধ হয়েছিল। মুঘল বংশের প্রথম সম্রাট ছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের সন্তান ছিলেন হুমায়ুন, তিনি কারোর সঙ্গে যুদ্ধ না করেই ক্ষমতা পেয়েছিলেন। হুমায়ুনের একমাত্র ছেলে ছিলেন আকবর, তিনিও কারোর সঙ্গে যুদ্ধ না করেই খুব ছোটবেলাতেই তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হয়েছিলেন। হুমায়ুনের আকবরের পুত্র জাহাঙ্গীর, তিনিও কোনো যুদ্ধ, ভাইয়ের সঙ্গে কোনো যুদ্ধ ছাড়াই সাম্রাজ্যের মালিক হয়েছিলেন, সম্রাট হয়েছিলেন। জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, তিনিও যুদ্ধ ছাড়াই
সম্রাট হয়েছিলেন। লেকিন শাহজাহানের 4 পুত্র ছিলেন যারা প্রত্যেকেই সম্রাট হওয়ার যোগ্য ছিলেন। একজন হচ্ছেন শাহ সুজা, আরেকজন হচ্ছেন আওরঙ্গজেব, আরেকজন হচ্ছেন মুরাদ, আর আরেকজন হচ্ছেন দারা শিকো। এই প্রত্যেকজন এই প্রত্যেকজনকে সম্রাট শাহজাহান যখন সম্রাট ছিলেন তখন এক এক অঞ্চলের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, যেন তারা শাসক হিসেবে নিজেকে ট্রেইনড আপ করতে পারে। আমরা এখন যেমন ইন্টার্নি করি না, যারা মেডিকেলে পড়ে তারা ডিগ্রি শেষ করার পরে মেডিকেলে গিয়ে ইন্টার্নি করে, ব্যাংকে যারা চাকরি করে তারাও ইন্টার্নি করে, মানে যারা বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে। তো সম্রাট শাহজাহানের এই 4 পুত্রই বিভিন্ন প্রদেশে ইন্টার্নি করছিল, তার মধ্যে বাংলা ইন্টার্নি করছিল। আমরা এখনকার ভাষায় বলছি ইন্টার্নি, বাট ওই সময় বাংলার শাসক ছিলেন শাহ সুজা। এবং এই 4 ভাইয়ের যুদ্ধের মধ্যে আওরঙ্গজেব জয়লাভ করেন এবং তিনি পরবর্তী মুঘল সম্রাট হন বলে আমরা সবাই জানি, তাই না? আর আওরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং তার পরবর্তী সম্রাটগুলো শুধুই নামেই সম্রাট ছিল, তাদের তেমন কোনো ক্ষমতা ছিল না। আমরা আরেকটু সামনে আগাই। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? আমি পূর্ব নাম আর বর্তমান নাম থেকে কয়েকটা প্রশ্ন আজকে ক্লাসে রেখেছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহের কেউ আছেন নাকি ক্লাসে ময়মনসিংহ জেলা বা বিভাগ থেকে শুনছেন? এমন কোনো বান্দা যদি থেকে থাকেন তাহলে একটু আওয়াজ দেন। ময়মনসিংহের এই এলাকায় বেড়াতে যাওয়ার আমার খুবই মানে ইচ্ছা। হ্যাঁ, বিশেষ করে গারো পাহাড় এই অঞ্চলটা আমার ঘোরা হয় নাই। আমি বাংলাদেশের মানে কম জায়গায় ঘুরেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, মাস্টার্সে আমাদের একটা 15 দিনের ট্যুর ছিল। সেই ট্যুরে সিলেট থেকে শুরু করে জাফলং, সিলেট, মাধবকুন্ডু এই এলাকা থেকে শুরু করে কক্সবাজার, তারপরে হচ্ছে যে এই বান্দরবান এই এলাকা ঘোরা হয়েছে, সেন্ট মার্টিন যাওয়া হয়েছে। কিন্তু তারপরে আর ইবনে বতুতার মতো অনেকবার বের হতে চেয়েছি, আর বের হইতে পারি নাই। হ্যাঁ, তো যাই হোক, ময়মনসিংহে যাওয়ার ইচ্ছা আছে। যদি আপনারা কেউ থেকে থাকেন ক্লাসে জানাবেন, আপনাদের কাছে দাওয়াত নিব। হ্যাঁ, তো ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। ঠিক আছে, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। ময়মনসিংহের পূর্ব নাম কি ছিল? নাসিরাবাদ। অন্যান্য অপশনগুলোর মধ্যে জালালাবাদ হচ্ছে সিলেটের পুরো নাম ছিল। সিলেট, জালালাবাদ ছিল সিলেটের পূর্ব নাম। সিলেটের জালালাবাদ ছাড়াও আরো অনেক অন্য আরেকটা পূর্ব নাম ছিল, যেটা আমরা একটু পরে পাবো। একটু খেয়াল করব, বিভিন্ন জায়গার নতুন এবং পুরাতন নাম পড়তে গিয়ে অধিকাংশ জায়গায় একটাই নাম পাবেন। যেমন ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ, কিন্তু সিলেটের পূর্ব নাম একটা, শুধু জালালাবাদ ছিল না। বরিশালের পূর্ব নাম শুধু বাকলা ছিল না বা চন্দ্রদ্বীপ ছিল না, একাধিক নাম ছিল, তাই না? এইভাবে একটু মনে রাখতে হবে। তাহলে পরের প্রশ্নে যাই। এটাও পূর্ব নাম। কুমিল্লার পূর্ব নাম কি বলেন দেখি? কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, নাসিরাবাদ একটু আগে আমরা জানলাম ময়মনসিংহের নাম। জাহাঙ্গীরনগর ছিল ঢাকার পূর্ব নাম, আর ইসলামপুর ছিল জামালপুরের পূর্ব নাম। জামালপুরের আরেকটা নাম ছিল সিংহজানি। ইসলামপুর বা সিংহজানি বা সিংহজনি এটা ছিল জামালপুর। ঠিক আছে, যেমন দেখেন এখানে কিন্তু দুইটা নাম চলে আসলো। জাহাঙ্গীরনগর কার পূর্ব নাম ছিল যেন? ঢাকার পূর্ব নাম ছিল। নাসিরাবাদ একটু আগে আমরা জানলাম ময়মনসিংহ লিখলাম না। তাহলে কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা, মনে রাখবেন। আরো একটি পূর্ব নাম সংক্রান্ত প্রশ্ন পড়বো আমরা, নোয়াখালী। ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, কে আছেন ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে? ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে কে কে আছেন? ওটা সিংহ জানি, তাই না? দীর্ঘই। আচ্ছা, আমি একটু শুদ্ধ করে লিখি। সিংহ জানি, এটি ছিল জামালপুরের নাম। আচ্ছা, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম বা ভুলুয়া। দেখেন দুইটা নাম, ভুলুয়া। নোয়াখালীর পূর্ব নাম তাহলে ছিল সুধারাম বা ভুলুয়া।
দুটাই আসে পরীক্ষায়, দুটাই আসে, সুধারামও আসে, ভুলুয়াও আসে। পরের প্রশ্ন, শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? শ্রীহট্ট একটু আগে কিন্তু বলেছি, জালালাবাদ। জালালাবাদ এবং শ্রীহট্ট দুটাই সিলেটের পূর্ব নাম। ঠিক আছে, তাহলে শ্রীহট্ট বা জালালাবাদ এই দুটি সিলেটের পূর্ব নাম। পরের প্রশ্নে যাব আমরা, শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? আমরা পূর্ব নাম থেকে বের হয়ে এসে একটু শিলাদেবীর ঘাটে গোসল করব। শিলাদেবীর ঘাট, আমরা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্রুর নাম শুনেছি। পুন্ড্রু নগর অবস্থিত ছিল বগুড়ার মহাস্থানগড়ে, যেখানে পাল, মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের বাংলা অঞ্চলের রাজধানী ছিল পুন্ড্রু নগর। এই পুন্ড্রু নগরেই শিলাদেবীর ঘাট অবস্থিত, যা বর্তমানে বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। মনে রাখবেন, প্রাচীন স্থাপত্য যেমন শিলাদেবীর ঘাট, তারপরে হচ্ছে সত্য কি বলে যে সত্যপীরের ভিটা, এরকম কিছু জায়গা সম্পর্কে অনেক অনেক বেশি প্রশ্ন আসে। এগুলো বিভিন্ন যে মানে বিহার আছে, যেমন পাহাড়পুর বৌদ্ধ বিহার, ময়নামতি, তারপরে হচ্ছে সীতাকোট বিহার, চট্টগ্রামের রাউজানে হচ্ছে যে মহামুনিম বিহার, আর এই যে বগুড়ার মহাস্থানগড়, এখানকার বিভিন্ন ছোট ছোট স্থাপত্য সম্পর্কে অনেক অনেক প্রশ্ন আসতে দেখা যায়। পড়ে রাখতে হবে। শিলাদেবীর ঘাট তাহলে বগুড়ায়। অমর কোষ কি জাতীয় গ্রন্থ? অমর কোষ অমর সিংহ লিখিত। অমর সিংহ রচিত। অমর সিংহ রচিত অমর কোষ হচ্ছে একটি অভিধান সংস্কৃত ভাষার। কোন ভাষার? সংস্কৃত ভাষার অভিধানের নাম হচ্ছে অমর কোষ। ঠিক আছে, তাহলে অমর কোষ শিলা না সীতা? শিলা। প্রশ্ন ঠিক আছে, সীতা দেবীর ঘাট নয়, শিলা দেবীরই ঘাট, প্রশ্নে ভুল নাই। মানে আপনারা মনে করছেন যে রামায়ণের রামের সীতা থাকবে, না না, রামের সীতা নয়, ওটা শিলা দেবীর ঘাট। পরের প্রশ্নে যাব আমরা, ভারতের প্রথম মুদ্রার প্রচলন করেন কে? ভারতের প্রথম মুদ্রার প্রচলন করেন কে? ভারতে প্রথম মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান মোহাম্মদ বিন তুগলক ভারতবর্ষের অন্যতম বিখ্যাত একজন সুলতান। তিনি তার শাসন আমলে 5টি তার জীবনে বড় বড় সিদ্ধান্ত নেন, এবং বিভিন্ন কারণে তার জীবনের 5টি সিদ্ধান্তই ব্যর্থ হয়। তার মধ্যে একটি হচ্ছে মুদ্রার প্রচলন। এর আগে সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনের আগ পর্যন্ত সোনা মুদ্রা হিসেবে স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো। তো মোহাম্মদ বিন তুগলক সোনার পরিবর্তে রূপা এবং তামা দিয়ে, কি বলে, সরি, রূপা না, তামা দিয়ে মুদ্রার প্রচলন করেছিলেন। কিন্তু ওই সময়ে তামাকে মানুষ নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেনি। এছাড়া ওই সময়ে যারা ভারতবর্ষে হিন্দু অধিবাসী ছিলেন, হিন্দুদের বলা হয়, ঐতিহাসিকরা বলেন যে হিন্দুদের প্রধান পেশাই হয়ে গিয়েছিল জাল মুদ্রা তৈরি করা। তাদের প্রত্যেকটা ঘর হয়ে গিয়েছিল টাকশাল। জাল মুদ্রা তৈরির বিষয়টা জানেন। মোহাম্মদ বিন তুগলকের এই মুদ্রা তৈরির প্রকল্প ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জাল মুদ্রার আবির্ভাব। যদি জাল মুদ্রার বাজার সয়লাভ হয়ে যায়, তাহলে আর মুদ্রার মান থাকে না। ঐতিহাসিকরা বলেন যে ওই সময় হিন্দু সম্প্রদায়ের প্রধান উপার্জনের মাধ্যম হয়ে গিয়েছিল জাল মুদ্রা তৈরি করা। তারা হাজার হাজার লক্ষ লক্ষ পিস জাল মুদ্রা তৈরি করে এই সুলতান মোহাম্মদ বিন তুগলককে ধ্বংস করে দিয়েছিলেন। তো যাই হোক, মোহাম্মদ বিন তুগলক ভারতে প্রথম মুদ্রার প্রচলক অথবা প্রতীকী মুদ্রার প্রচলক। আচ্ছা, পরেরটা দেখি। নাসির উদ্দিন, আচ্ছা আপনারা একটা বিষয় নিয়ে কেন এত হইচই করছেন আমি তো বুঝতে পারছি না। মানে ধরেন যে একটা স্পেলিং মিস্টেক আছে, তো তাহলে এখন এটা নিয়ে কি করতে হবে? তো আপনারা একটু দেখে নেবেন যেটা সঠিক। আমি তো মানুষ, তাই না? আমার একটা স্পেলিং মিস্টেক হতেই পারে, তো এটা নিয়ে আমি খুব বড় পাপ করে ফেললাম, অপরাধ করে ফেললাম?
আমি যতদূর জানি ওটা সীতা দেবী নয়, শিলা দেবী। এখন যদি ওখানে সীতা দেবী থাকে তাহলে টাইপিং মিস্টেক হয়েছে, দয়া করে একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? আমি তো মানুষ। আচ্ছা, এরপরেও আমি ক্লাস শেষে দেখব যে আসলে ওটা শিলা দেবী নাকি সীতা দেবী, ঠিক আছে? আমি ঠিক করে দিব, আপনাদের যে পিডিএফটা দিব সেখানে আমি ঠিক করে দিব। আচ্ছা, নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে কোন ইতালীয় পর্যটক ও বণিক বাংলায় আসেন? নাসির উদ্দিন মাহমুদ শাহের সময়ে কোন ইতালীয় বণিক বাংলায় আসেন? আনসার দিয়েছেন অনেকেই, আনসার হচ্ছে মার্কো পোলো। মার্কো পোলো। নাসির উদ্দিন মাহমুদ শাহের সময় ইটালি থেকে একজন পর্যটক আসেন, যিনি হচ্ছেন মার্কো পোলো। পরের প্রশ্নে যাই। সীতা সতীদাহ, সীতাদাহ না, দেখেন সীতা সীতা বলে আবার সতীকেও সীতা পড়ছি। সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় কার উদ্যোগে? এই প্রশ্নটা আমি একটু দেখতে চাই কে সঠিক উত্তর দেন, কে ভুল উত্তর দেন। একটু উত্তর দেন তো। 18 নম্বর প্রশ্নের, 718 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আমি একটু দেখতে চাই। প্রশ্নের নাম্বার উল্লেখ করে অ্যান্সার দেন। সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় কার উদ্যোগে? হান্টার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? ঘ। আচ্ছা, বলছেন যে গ বিদ্যাসাগর, খ রামমোহন রায়, ঘ বেন্টিং, মার্কো পোলো। আচ্ছা, মার্কো পোলো আগেরটার অ্যান্সার। 18-র ঘ লর্ড বেন্টিং। হাসি মধু আইডির নাম। আচ্ছা, আপনারা দেখেন, আমি জানি এটা ভুল করবেন এবং ভুলকারীর সংখ্যাই বেশি হবে, আমি এটি জানি। এটির এমন নয় যে আপনি জানেন না বলে ভুল করছেন, প্রশ্নটার অ্যান্সার আপনি জানেন, কিন্তু ভুল করার কারণ হচ্ছে প্রশ্নটা আপনি ভালো করে পড়েন নাই। প্রশ্ন কেয়ারফুলি না করার কারণে যারা উইলিয়াম বেন্টিং অ্যান্সার দিয়েছেন তারা প্রশ্নটা ভালো করে পড়েন নাই। কার উদ্যোগে, কার উদ্যোগ, উদ্যোগ বলা হয়েছে কথাটা। কে বিলুপ্ত করেন? যদি বলতো সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন, তাহলে এর আনসারটা হতো লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? তাহলে কে বিলুপ্ত করেন? উইলিয়াম বেন্টিং বিলুপ্ত করেন। কিন্তু কার উদ্যোগে আন্দোলনটা শুরু করেছিলেন কে? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। হ্যাঁ, 1829 সালের ঘটনা। সাব্বির সঠিক উত্তর দিয়েছেন। যদি উদ্যোগ এই শব্দটা বলা হয়, উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার কে? এই যে আপনারা ইনফ্লুয়েন্সার এখন অনেক ভালো চেনেন, হ্যাঁ, সবাই ফোন একটা হাতে থাকলেই সবাই তো ইনফ্লুয়েন্সার হয়ে যায়। তো এই ইনফ্লুয়েন্স করেছিলেন, এ বিষয়ে সরকারকে ইনফ্লুয়েন্স করেছিলেন, প্রভাবিত করেছিলেন, সরকারকে বাধ্য করেছিলেন অনেকটা মোরালি, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা হচ্ছে যে মৃত স্বামীর সঙ্গে তার স্ত্রীকে, জীবিত স্ত্রীকে পুড়িয়ে এই চিতায় মেরে ফেলার নাম হচ্ছে সতীদাহ। এটি একটি অমানবিক বর্বরোচিত প্রথা ছিল, যেটির বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রথম আওয়াজ তোলেন এবং তারই উদ্যোগে ওই সময়ের ব্রিটিশ শাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। রামমোহন রায় এই আইন প্রচলন করার কেউ নন। রামমোহন রায়ের সে ক্ষমতা নাই, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু শাসক ছিলেন উইলিয়াম বেন্টিং, তিনি এই আইন পাশ করেন 1829 সালে। আশা করি বোঝাতে পেরেছি ট্রু ফ্যাক্ট। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, এটি একটি গান, বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক একটি গান। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, এই গানটির রচয়িতা ও সুরকার অর্থাৎ গীতিকার ও সুরকার কে? এটি প্রশ্ন। আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল লতিফ, লুৎফর রহমান নাকি আব্দুল করিম? এখন এখানে এই দুটি অপশনকে আপনি ইজিলি বাদ দিয়ে দিতে পারেন, এই লুৎফর রহমান আর আব্দুল করিম। আব্দুল করিম যিনি আছেন তিনি ওই যে বাউল, উনি নন এটা। তো যাই হোক, এটা সঠিক উত্তর হচ্ছে আব্দুল লতিফ। কিন্তু নবাব আব্দুল লতিফ আবার বললেন না, হ্যাঁ। আব্দুল লতিফ বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক, গীতিকার ও সুরকার। তিনি ভাষা আন্দোলন নিয়ে গান রচনা করেন, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আর আব্দুল গাফফার চৌধুরীর সবচেয়ে বিখ্যাত গান, যেটি আমরা 21শে ফেব্রুয়ারিতে শুনি, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, ওটি আব্দুল গাফফার চৌধুরীর।
বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠান খ্যাতি লাভ করেছে, সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা ভাষা ও সাহিত্যকে উন্নয়ন করতে, উন্নত করতে সবচেয়ে বড় অবদান যে প্রতিষ্ঠানটির, তার নাম হচ্ছে বাংলা একাডেমি। সো আজকের ক্লাসের অনেকগুলো প্রশ্ন আমি রেখেছি বাংলা একাডেমি থেকে। হ্যাঁ, বাংলা একাডেমির যে প্রশ্নগুলো না পড়লেই নয়, যে প্রশ্ন থেকে বারবারই প্রশ্ন আসে, যেই বিষয়গুলো থেকে, এরকম কয়েকটি প্রশ্ন পরপর আমি আজকের ক্লাসে রেখেছি আপনার জন্য। তাহলে প্রথম প্রশ্নটা বাংলা একাডেমি থেকে, যে বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠান সর্বাধিক খ্যাতি লাভ করেছে? অ্যান্সার হচ্ছে বাংলা একাডেমি। অন্যান্যগুলো দেখেন একটু, এশিয়াটিক সোসাইটি, এটাও কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য নিয়েই কাজ করে, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। আবার শিশু একাডেমি, এটা শিশুদের বিকাশে ভূমিকা পালন করে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। শিল্পকলা একাডেমি মানুষের কৃষ্টি, কালচার এবং এই সাহিত্য, সংস্কৃতি এগুলো বিকাশে কাজ করে। তবে সবচেয়ে ভালো ভূমিকা রাখে হচ্ছে আমাদের বাংলা একাডেমি। পরের প্রশ্ন, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়, এটি কোটি টাকা দামের একটি প্রশ্ন, বারবার আসে। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? আবার এই প্রশ্নটি অন্যভাবেও আসে, যে ভাষা আন্দোলনের ভিত্তিতে জন্ম নিয়েছিল কোন প্রতিষ্ঠানটি? ভাষা আন্দোলনের ভিত্তিতে জন্ম নিয়েছিল কোন প্রতিষ্ঠানটি? আনসার হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? মানে 1955 সালে বাংলা একাডেমি যে প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হওয়ার পরে কোন বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে তার অফিস ছিল, সেই বিল্ডিংটার নাম কি? সেটাই হচ্ছে প্রশ্ন। সেটি বাংলাদেশের যে স্থাপত্যগুলো আছে তার মধ্যে বিখ্যাত একটি স্থাপত্য, যার নাম হচ্ছে বর্ধমান হাউস। ব্রিটিশ আর্কিটেকচার, ব্রিটিশ আমলে এই স্থাপত্যটি তৈরি হয়েছিল এবং সেটি বাংলা একাডেমির অফিস হিসেবে ব্যবহৃত হয়। তো এই মূল ভবনটার নাম ছিল বর্ধমান হাউস। এবং পরের প্রশ্ন হচ্ছে, বর্ধমান হাউস কোথায়? এটিও প্রশ্ন আসে। তো এটি আমাদের জন্য খুব বেশি কঠিন একটা প্রশ্ন নয়, কারণ বাংলা একাডেমি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে। সো বাংলা একাডেমির মূল ভবন বর্ধমান হাউস ঢাকাতেই অবস্থিত। আচ্ছা, আমরা বাংলা একাডেমি থেকে আরো 2-4টা প্রশ্ন পড়ে নিব। 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? 21শে গ্রন্থমেলা, 21শে বইমেলা আমাদের কাছে খুবই পরিচিত একটা ফেস্টিভ্যাল। আমাদের দেশে সাধারণত 21শের মানে কি বলে, যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শুরু করে নিয়ে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে আমাদের 21শে ফেব্রুয়ারি যেহেতু মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনটাকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বই মেলার আয়োজন করা হয়, তাকে আমরা বলি অমর 21শে গ্রন্থমেলা। এই অমর 21শে গ্রন্থমেলা কে পরিচালনা করে, কার দায়িত্বে পরিচালিত হয়? স্বাভাবিকভাবেই আমরা আনসার করব বাংলা একাডেমি। নেক্সট কোয়েশ্চেন, বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলার আয়োজন করে আসছে? বইমেলা তো হয় প্রতি বছরই, অমর 21শে গ্রন্থমেলা হয়। তো এবার প্রশ্ন হচ্ছে যে কত সাল থেকে এই ধারাবাহিকভাবে এই 21শে গ্রন্থমেলা বা বইমেলাটা আয়োজিত হয়ে আসছে? আনসার হচ্ছে 1983 সাল থেকে। 1983 সাল থেকে ধারাবাহিকভাবে বাংলা একাডেমির আয়োজনে বইমেলা আয়োজিত হয়। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? যেহেতু টপিক বাংলা একাডেমি নিয়েছি এই কয়েকটা প্রশ্নের, সো এখন মনে হচ্ছে যে অ্যান্সারটা সহজ, কিন্তু যখন আপনি অনলি একটা প্রশ্ন এখান থেকে পাবেন, তখন আপনার কাছে একটু এলোমেলো হতেই পারে। কারণ এখানে যে প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া আছে তারা প্রত্যেকেই বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করে। তো বাংলা একাডেমি যেটি করে, আমাদের দেশে প্রমিত বাংলা বানানের নিয়ম নীতি চালু করে। যেমন দেখেন, প্রাণী বানান মূর্ধন্য ন দীর্ঘই হবে না রস্বই হবে? ঈদ বানানে কি রস্বই হবে নাকি দীর্ঘই হবে? একাডেমি বানানে রস্বই হবে নাকি দীর্ঘই হবে? সবচেয়ে আমরা তো সমস্যায় পড়ি এটা নিয়েই, তাই না? রস্বই দীর্ঘই ব্যবহার নিয়ে, ন ন মূর্ধন্য না দন্ত ন কোনটা ব্যবহার হবে, এগুলো নিয়েই, তাই না? তো আমাদের যে বলে যে রবীন্দ্রনাথ লিখতে
রয়ে র বয়ে দীর্ঘই লিখতে হবে, এই যে নিয়ম এটা চালু করেছে, এটাকে বলা হয় প্রমিত বানানের নিয়ম, এটা চালু করেছে বাংলা একাডেমি। বাংলার স্যার এটা নিশ্চয়ই আপনাকে বানানের নিয়মের মধ্যে আরো পড়াবেন বিস্তারিত। পরের প্রশ্ন, বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? বাংলা একাডেমি খালি বানানই নিয়ন্ত্রণ করে না, বাংলা একাডেমি কয়েকটি পত্রিকাও প্রকাশ করে, মাসিক, ত্রৈমাসিক, হ্যাঁ, ষান্মাসিক, বার্ষিক, এরকম কয়েকটা ক্যাটাগরিতে তাদের কয়েকটা পত্রিকা আছে। তার মধ্যে খুবই বিখ্যাত একটি পত্রিকা হচ্ছে উত্তরাধিকার। এই উত্তরাধিকার বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকা, এটি বর্তমানে ত্রৈমাসিক, বর্তমানে ত্রৈমাসিক, ত্রৌমাসিক হয়ে গেল না, বর্তমানে আচ্ছা এটাই তো, আগেরটাই তো ঠিক ছিল, ত্রৈমাসিক। আচ্ছা থাক, লেখাগুলো বারবার জড়ায় যাচ্ছে, লিখলাম না। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। বাংলা একাডেমিদের আরো একটি বিখ্যাত পত্রিকা যেটি শিশু কিশোরদের জন্য প্রকাশিত হয়, নিচের কোনটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? এটিও বাংলা একাডেমি থেকেই প্রকাশিত, বাংলা একাডেমি থেকেই প্রকাশিত আরেকটি বিখ্যাত পত্রিকা যার নাম ধান শালিগীর দেশ। একটু নাম শুনেই বুঝতে পারছেন যে ধান শালিগীর দেশ, এটি একটু মানে একটু শিশু শিশু ভাব আছে, নামের মধ্যে একটু মজা মজা ভাব আছে, তাই না? ধান শালিকের দেশ, ভাল লাগছে না? মানে ছোটবেলায় আমরা যে কবিতা পড়েছি অনেকটা এরকমই নাম। সো মনে রাখবেন শিশু কিশোর পত্রিকা হচ্ছে ধান শালিকের দেশ, এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? যেহেতু বাংলা একাডেমি থেকেই পড়ছি, সো বাংলা একাডেমি অ্যান্সার হবে। আবারও বলি, এই প্রশ্নটা যখন আলাদা এক জায়গায় থাকবে একটি প্রশ্ন হিসেবে তখন কিন্তু কনফিউশন হতে পারে। সো এখানেই ভালো করে মনে রাখেন নজরুল মঞ্চ এটা বাংলা একাডেমিতে অবস্থিত। কারণ নজরুলের কবর কোথায়? বাংলা একাডেমি প্রাঙ্গণেই তো অবস্থিত, তাই না? এরপরে দেখেন বাংলা একাডেমি পুরস্কার, খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে। এটি কত সালে প্রবর্তিত হয়? আনসার হচ্ছে 1960 সালে। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সালে। পরের প্রশ্ন, বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার, একটু খেয়াল করি, ওটা ছিল শুধু বাংলা একাডেমি পুরস্কার, আর এটি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার, এটি কত সালে প্রবর্তিত হয়? আসলে আনসার দেব আমরা 2010 সালে। বাংলা একাডেমি পুরস্কার 1960 সালে, বাট বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় 2010 সাল থেকে। পরের প্রশ্নে যাই, ডোকলাম, আমরা এর মাধ্যমে বাংলা একাডেমি সংক্রান্ত যে কয়েকটা প্রশ্ন রেখেছিলাম তা শেষ করলাম। বাংলা একাডেমি থেকে যে কয়েকটা প্রশ্ন আমি নিয়েছি, বিশ্বাস করেন আপনি বই খুলে দেখেন অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে, এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নের একটিও বাদ দিবেন না, সবগুলো ভালো করে পড়বেন। পরের প্রশ্নে যাই, ডোকলাম ত্রিমুখী, এই যে এখানে একটু বানান ভুল হয়েছে, এটা হবে আসলে ত্রিমুখী, হ্যাঁ ত্রিমুখী, এটা একটু কেটে দিই, ত্রিমুখী। তাহলে ডোকলাম একটা জায়গার নাম, এটা 3টি দেশের সীমানার সংযোগস্থলে অবস্থিত। এদিকে একটি দেশ, এদিকে একটি দেশ, মনে করেন এখানে আরেকটি দেশ, আবার এখানে 4টে দেশ হয়ে গেল, যে 3টা দেশ কেমনে আঁকানো যায়? মনে করেন এই একটা দেশ, এই একটা দেশ, আর এই একটা দেশ, এই যে মাঝখানে যে জায়গা, এটার নাম হচ্ছে ডোকলাম। এখন প্রশ্ন হচ্ছে কোন 3টি দেশের সংযোগস্থল হচ্ছে ডোকলাম? উত্তর হচ্ছে চীন, ভুটান এবং ভারত। এই 3টি দেশের মধ্যে ডোকলাম একটি সংঘাতপূর্ণ জায়গা। এই জায়গার দাবিদার চীন। এই জায়গা চীন বলে যে এই জায়গা আমাদের, ভারত বলে এই জায়গা আমাদের, আর ভুটান বলে এই জায়গা আমাদের। ভুটানের দখলেই আছে, বাট এই জায়গা নিয়ে 3টি দেশের মধ্যেই টানাপোড়ন, টানা হেঁচড়া চলে। মনে রাখবেন ডোকলাম ভারত, চীন এবং ভুটানের মধ্যবর্তী একটি গোলযোগপূর্ণ স্থান। পরেরটা আরেকটা গোলযোগপূর্ণ স্থান হচ্ছে গোলান মালভূমি। গোলান মালভূমি এটি কোন 2টি দেশের মধ্যে বিরোধের কারণ? সেটি হচ্ছে প্রশ্ন। মিশর ও ইসরায়েল,
জর্ডান ও ইসরায়েল, সিরিয়া ও ইসরায়েল, নাকি লেবানন ও ইসরায়েল? প্রত্যেকেই ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গেই সংঘাতপূর্ণ এই জায়গাটা হচ্ছে গোলান মালভূমি, যেটা নিয়ে ইসরায়েলের সঙ্গে আরব ইসরায়েল যুদ্ধও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল তো কমন ফ্যাক্ট, কিন্তু অন্য পাশে কে আছে? মিশর, জর্ডান, সিরিয়া নাকি লেবানন? উত্তরটা হচ্ছে সিরিয়া। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত গোলান মালভূমি বিশ্বের অন্যতম একটি সংঘাতময় স্থান। নেক্সট প্রশ্ন, নাগর্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? এটাও কিন্তু তাহলে একটু খেয়াল করি, সংঘাতপূর্ণ বা সীমানা থেকে আমরা তিনটি প্রশ্ন আজকের ক্লাসে পাচ্ছি। একটি হচ্ছে ডোকলাম, যেটি চীন, ভারত এবং ভুটানের মধ্যে অবস্থিত। আরেকটি হচ্ছে গোলান মালভূমি, যেটি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত। আর এটি হচ্ছে নাগর্নো কারাবাখ, অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষায়। এটি হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাতপূর্ণ অঞ্চল। সেই বহু আগে থেকে 80-র দশক থেকে এই দুটি দেশের মধ্যে, আজারবাইজান এবং আর্মেনিয়া, এইটাকে কেন্দ্র করে প্রায় থেমে থেমে সংঘর্ষ হতে দেখা যায়। তাহলে মনে রাখবেন, নাগর্নো কারাবাখ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অবস্থিত। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অবস্থিত নাগর্নো কারাবাখ। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এটিও একটি সংঘাতপূর্ণ জায়গা, আবু মুসা দ্বীপ। আবু মুসা দ্বীপ এটিও একটি সংঘাতপূর্ণ বা বিতর্কিত জায়গা। প্রশ্ন হচ্ছে, আবু মুসা দ্বীপ কোথায় অবস্থিত? আবু মুসা একটি দ্বীপের নাম, সেটি কোন সাগরে অবস্থিত? পারস্য, আরব, লোহিত নাকি এডেন? উত্তর হচ্ছে পারস্য উপসাগরে। পারস্য উপসাগরে অবস্থিত আবু মুসা দ্বীপ। এই দ্বীপ নিয়ে ইরান ইরাক শতইল আরবকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল। তো আবু মুসা দ্বীপ নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে আবু মুসা দ্বীপ নিয়েও। এই আবু মুসা দ্বীপের প্রশ্ন পড়ার মাধ্যমে আজকের দিনের 35টি প্রশ্ন আমরা শেষ করলাম। ঠিক আছে, আজকের প্রশ্নগুলোর ব্যাখ্যা তুলনামূলক কম দেওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে আমরা ইতিমধ্যে যে প্রশ্নগুলো পড়েছি, এত ব্যাখ্যা পড়েছি যে এখন প্রশ্ন আমাদের মানে ব্যাখ্যা কমন পড়ে যাচ্ছে, তাই না? সো যেখানে কমন পড়ে যাচ্ছে সেটা তো রিপিট করার দরকার নাই। সো এই জন্যে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই ব্যাখ্যা দিলাম। আর পড়বেন কিভাবে, যেমন ওই যে বিভিন্ন অর্গানাইজেশনে কিভাবে নোট করে পড়বেন, এই জায়গাগুলো মনে করিয়ে দিলাম। সবাই এই ইনস্ট্রাকশন ফলো করেন, পড়েন, নিজে থেকে পড়েন, নিজে দায়িত্ব নিয়ে পড়েন। আমাদের দায়িত্ব আমরা পালন করছি, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। পড়া কেউ আপনাকে মাথার মধ্যে মানে ওষুধের মতো ঢুকিয়ে দিবে না। সো আপনার নিজের দায়িত্ব নিয়ে পড়তে হবে, নিজেকে এনরিচ করতে হবে, নিজের ডেভেলপমেন্টে নিজেকেই কাজ করতে হবে। আমরা শুধু উসিলা মাত্র, আমরা শুধু গাইডলাইন দিচ্ছি মাত্র। আসল কাজের কাজটা আপনাকেই করতে হবে। তো আজকে আর কথা বাড়াবো না, আমি শাহিন স্যার আজকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আপনাদের সঙ্গে আবারও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী 35টি ক্লাস নিয়ে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পড়াশোনা করুন, আপনার পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। সবাই যে ধর্মের অনুসারী সেই ধর্মের স্রষ্টার কাছে নিজের জন্য সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ হাফেজ।